আমন্ত্রণ প্রিয় দর্শক, 21 হাতে গতকাল 8ই নভেম্বর ছিল বিশ্ব নগর পরিকল্পনা দিবস। হয়তো অনেকেই জানেন না, হয়তো কেউ কেউ জানেন, কিন্তু বিশ্ব নগর পরিকল্পনা দিবসের তাৎপর্য আমাদের জন্য বা কতখানি গুরুত্বপূর্ণ, বা সেটির তাৎপর্য থেকে থাকলে আমাদের কি করণীয় রয়েছে। যদিও আমরা জানি বায়ু দূষণ, শব্দ দূষণ, যানজটের ক্ষেত্রে বর্তমানে বাংলাদেশ রয়েছে সর্বশীর্ষে। আর ঢাকা শহর বিবেচনা নিয়ে আসলে আমরা কি ধরনের মানবতার জীবনযাপন করছি একটি অপরিকল্পিত ব্যবস্থাপনায়, তারা আমরা যারা ঢাকা শহরে বাস করি তারা প্রতি মুহূর্তে অনুধাবন করছি। আমরা পরিকল্পিত ব্যবস্থা নিয়ে কথা বলবো আজকে। এই বিষয়ে কথা বলার জন্য 21 স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন স্থপতি মোবাশ্বের হোসেন, রয়েছেন নগর পরিকল্পনাবিদ ডক্টর খন্দকার আনসার হোসেন, এবং তারপর রয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স যুগ্ম সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম। আমি প্ল্যানার আরিফুল ইসলাম আপনাকে শুরু করতে চাই। ছোট্ট করে যদি জানতে চাই যে বিশ্ব নগর পরিকল্পনা দিবসের ব্যাকগ্রাউন্ডটা কি, যেহেতু আমরা অনেকেই জানি না যে 8ই নভেম্বরে একটি দিবস আছে, তাও বিশ্ব পরিকল্পনা দিবস, যারা জানি না তাদের উদ্দেশ্যে আর কি। আচ্ছা, বিশ্ব নগর পরিকল্পনা দিবসটা প্রথম শুরু করে আমেরিকান ইনস্টিটিউট অফ সার্টিফাইড প্ল্যানার্স, এআইসিপি বলে পরিচিত। তারপরে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর ওয়ার্ল্ড টাউন প্ল্যানিং ডে উদযাপন শুরু করে 1949 সাল থেকে একজন প্রফেসর, প্রখ্যাত প্রফেসর কার্লোস মারিয়া ডেলা পাউলিও। উনি হচ্ছেন আর্জেন্টিনা একটা ইউনিভার্সিটি প্রফেসর, ইউনিভার্সিটি অফ ব্রুনোস ইয়ার্স। তারপর থেকে বিশ্বের প্রায় 30টি দেশে এবং 4টি মহাদেশের মোট 30টি দেশে এই বিশ্বনগর পরিকল্পনা দিবস উদযাপন হয়ে থাকে নভেম্বরের প্রথম সপ্তাহে। পিছনে কি কারণটি ছিল যে তিনি আমি সেটা আসতেছি। এই মেইন কারণটা হচ্ছে যে বাসযোগ্য নগর তৈরিতে পরিকল্পনার ভূমিকাকে স্বীকৃতি দেওয়া এবং এটাকে প্রচার করার জন্য এই দিবসটা উদযাপন করা শুরু হয়। এবং প্রতি বছর বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্সও এই দিবসটা উদযাপন করে। এই বছর এই বিশ্বনগর পরিকল্পনা দিবসের প্রতিপাদ্য ছিল হাউজিং রিজেনারেশন, স্ট্রেংথেনিং কমিউনিটিস। তা আমরা প্ল্যানার্স প্রায় 80 বছর আগে যার কথা বলেন যে অধ্যাপক, তিনি অনুধাবন করতে পেরেছিলেন যে 8 দশক আগে যে নগর মানে পরিকল্পিত নগর ব্যবস্থা প্রয়োজন রয়েছে এবং এটি না করলে কি অবস্থা যেতে পারে, সেই অবস্থা থেকে ডক্টর খন্দকার আনসার হোসেন, আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশের জন্য কতখানি তাৎপর্য। আমরা খুব মানে বিশ্লেষণ না করলেও বুঝতে পারছি, তারপরও যাদের শোনা দরকার বা যাদের করার দরকার তাদের উদ্দেশ্যে। পরিকল্পনা ছাড়া আসলে কোনো কাজই করা উচিত না, এটা আমরা সবাই জানি। তো সেটা হচ্ছে একদম কমন ব্যাপার। তো বাংলাদেশে অপরিকল্পিত উন্নয়ন যেটা হচ্ছে এবং ডে টু ডে আমরা বাঁচছি। আমার কাছে যেটা আমি অনেক সময় বলি যে আমরা প্রতিদিন বাঁচি, মানে কালকে বাঁচবো আবার তারপরের দিনের জন্য অপেক্ষা করব, পুরোটা একবারে ভাবছি না আর কি। তো এই পরিবেশ এবং পরিস্থিতিতে আমরা প্রথমত যে সংকুচিত করে ফেলেছি, পুরো বাংলাদেশকে আমরা ঢাকায় নিয়ে এসেছি। অর্থাৎ সমস্ত ইনভেস্টমেন্ট, সমস্ত চিন্তা, সমস্ত চেতনা, সমস্ত ব্যাপারগুলোকে আমরা ঢাকায় নিয়ে এসেছি এবং সেই কারণে বাংলাদেশটা আরো দিন দিন ক্রিপলড হয়ে যাচ্ছে। আপনারা দেখবেন যে একটা বডি যদি তার আপনার একটা জায়গায় ফোকাস করা হয় তাহলে বাকি জায়গাগুলো ক্রিপলড হয়ে যায় গ্রাজুয়ালি। যেটা হচ্ছে যে গ্রাম থেকে মানুষগুলো আসলে শহরে চলে আসছে কাজের জন্য, কারণ এখানে আসলে সে মুটের কাজটাও করতে পারবে, কারণ ওখানে মুটের কাজটা পাওয়া যায় না। তো ইনভেস্টমেন্ট হলেই কোনো না কোনো ফর্মে টাকাটা পাওয়া যায়। সেই কারণে এরকম একটা প্রেক্ষিতে যখন আমরা নগর পরিকল্পনার কথাটা আমাদের স্মরণে থাকে না, তখন একটা দিন যদি এরকম ধার্য থাকে তাহলে ওই দিনটা অন্তত আমরা মনে করতে পারি যে আমাদের কি কি অসম্পূর্ণতা আছে। সেই হিসেবে এটার একটা তাৎপর্য। আর একটা হচ্ছে প্রতিপাদ্যটার দিকে যদি তাকান, এটা আমাদের বিআইপি এবার সিলেক্ট করেছে, সেটা হচ্ছে আমরা আরবান রিজেনারেশনের কথা বলছি। অর্থাৎ আপনি দেখবেন যে বাংলাদেশে সমস্ত শহরগুলোতে আপনার বাসযোগ্য যে জায়গাগুলো, এগুলো গ্র্যাজুয়ালি ডেভেলপ করেছে ওভার ইয়ার্স, হাজার বছর ধরে ডেভেলপ করেছে। কৃষি জমি নষ্ট না করে গঞ্জগুলো তৈরি হয়েছে। গঞ্জের সাইজ কোনটা বড় হবে, বড় নদীর পারে বড় গঞ্জ, ছোট নদীর পারে ছোট গঞ্জ, এভাবে আছে। এবং এই জিনিসগুলো পরবর্তীতে মানে খুব একটা রিনাউন্ড একটা থিওরি আছে, ক্রিস্টালার থিওরি, ওটা দিয়ে ওরা বলছে কিভাবে ডেভেলপ করতে হবে। আসলে আমাদের কৃষক এবং যাদেরকে আমরা কৃষক বলি, চাষা বলি, ওরা কিন্তু আসলে সারা বাংলাদেশ ওভাবেই করেছিল। ওরা ক্রিস্টালার থিওরি জানে না, তারা 2-3 হাজার বছর আগে থেকে তারা কিন্তু ওভাবেই ডেভেলপ করছিল। আনফর্চুনেটলি আমরা যখন চলে আসতাম, আমাদের এই যে সময়টাতে আমরা একটা অশান্ত সময়ের ভেতর দিয়ে যাচ্ছি। এখন আমরা আনপ্ল্যান্ড ডেভেলপমেন্ট করছি, আমরা চিন্তা করছি কম, আমরা ডে টু ডে বাঁচছি। এই জিনিসগুলোকে আবার একটু রিমাইন্ড করার জন্য যে না, এখন আমাদেরকে আবার পরিকল্পিতভাবে আগানো দরকার, পেছনে ফিরে তাকানো দরকার,
থেমে একবার ভাবা দরকার ভুল হচ্ছে কিনা, তারপরে আবার এগিয়ে যাওয়া দরকার। আমি যে আপনার কাছে জানতে চাই, যেভাবে পরিকল্পনাহীন অবস্থায় আমরা এগোচ্ছি, এই আধুনিক বিশ্বে এসে আমাদের মতন এতটা অপরিকল্পিত অবস্থায় কি আর কোন রাষ্ট্র এভাবে এগোচ্ছে? এটা খুবই একটা পার্টিনেন্ট কোয়েশ্চেন। আমি হয়তো আপনাকে ডাটা দিয়ে বলতে পারবো না, কিন্তু আমার জেনারেল অভিজ্ঞতা এবং ধারণা থেকে আমি আপনাকে একটা জিনিস বলতে পারি। আপনি ভুল উন্নয়নের চেয়ে অনুন্নয়ন ভালো। আফ্রিকার দেশগুলোর দিকে তাকান, তারা কিন্তু অনুন্নত ছিল এবং তারা কিন্তু এগিয়ে যাচ্ছে। লাওস, ক্যাম্বোডিয়া আমেরিকার সাথে যুদ্ধ করে ক্রিপলড হয়ে গেছিল, আপনারা জানেন, ভিয়েতনাম যুদ্ধে। এই জায়গাগুলো কিন্তু ঘুরে দাঁড়িয়েছে এবং তারা কিন্তু এখন বিশ্বের, আপনার ভিয়েতনাম কিন্তু চালের রপ্তানিকারক নাম্বার 1 ইন দ্য ওয়ার্ল্ড। সো তারা কিন্তু ঘুরে দাঁড়িয়েছে, অর্থাৎ তারা একেবারে ক্রিপলড হয়ে গেছিল, বাট প্রপার প্ল্যানিং এর মাধ্যমে তারা যখন আগাচ্ছে তখন একটা উন্নয়নের দিকে যাচ্ছে। আর আমরা ভুল পরিকল্পনার কারণে আমরা পিছিয়ে যাচ্ছি। সো এটাই আমার মনে হয়। আমি খুব সহজ জায়গা যদি চোখ দিয়ে, যে গণপূর্ত অধিদপ্তর কিংবা জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ বা হাউস বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট, এইসব জায়গাতে আপনাদের মতন যারা অভিজ্ঞ বা টেকনিক্যাল পার্সন, এদের খুব অভাব। মানে তাদের জায়গাগুলোতে যে ধরনের রিক্রুটমেন্ট হয়, দেখা যাচ্ছে সমাজবিজ্ঞান থেকে পাশ করে ওইখানে ঢুকেছে, রাষ্ট্রবিজ্ঞান থেকে পাশ করে ওখানে বড় বড় পদে বসে আছি। এই পেছনের জটিলতাটা কোথায়? আর এটা খুব সহজভাবে, যেমন আমি কোনো টেকনিক্যাল পারসন না হয়ে আমি বলতে পারি যে, বা মনে করতে পারি যে আপনাদের মতন অভিজ্ঞ লোকেরা সেখানে না থাকায় অপরিকল্পনা ভাবেই এইগুলো বেড়ে উঠবে, বা একটি নগর পেছনে যাক সামনে যাক সেই অবস্থা যাবে। এটা খুব স্বাভাবিক কথা, কিন্তু কেন? ধন্যবাদ। আমি একটু পিছন দিক থেকে কথা বলবো। যেরকম আমরা আলোচনা করছিলাম যে শুরু থেকেই আমরা অপরিকল্পিতভাবে বা সমগ্র বিশ্বে অপরিকল্পিতভাবে কাজ শুরু হয়। আসলে কিন্তু ঘটনাটা তা না। আমি এটাকে একটু অন্যভাবে যদি বলি, আমরা সব পরিকল্পনা করেই করি। কিরকম? যেরকম একসময় নাপিত অপারেশন করত, তাবিজ দিয়ে অসুখের ট্রিটমেন্ট করা হতো, সেটাকে কিন্তু তখন নাপিতকে ডাক্তার বলা হতো, কবিরাজকে ডাক্তার বলা হতো। অর্থাৎ যার যে কাজটি করার কথা তাকে দিয়ে কিন্তু পরিকল্পনাটি করানো হতো না। যেমন আমাদের আজ থেকে বহুদিন আগের কথা যদি আমরা চিন্তা করি, ঢাকা শহরেরই 100 বছর আগের কথা যদি চিন্তা করি, মোস্ট অফ দ্য কেসে যার অর্থ রয়েছে তিনি পরিকল্পনা করে ফেলতেন। তার পরিকল্পনা, যেহেতু তার অর্থ অনেক বেশি, ওনার পরিকল্পনার মূল প্রতিপাদ্য বিষয় থাকতো ভিজুয়াল এফেক্ট, দেখতে সুন্দর, অথবা তার বাড়ির সামনে বাগান, কিন্তু তার বাগান পর্যন্ত পৌঁছাতে মানুষকে 1 কোমর পানির ভিতর দিয়ে আসতে হতো। যে জিনিসটা আমরা পরিকল্পনার আসল জায়গাটা হচ্ছে সমন্বিত পরিকল্পনা হতে হবে। 100 জন মানুষ একটি এলাকাকে তৈরি করছে, 100 জনকে এক জায়গায় বসিয়ে কাউকে কিছু স্যাক্রিফাইস করতে হবে, কাউকে কিছু বেনিফিট দিতে হবে। পরিকল্পনার মূল জায়গাটাই কিন্তু তাই। কিন্তু আমরা বাংলাদেশের কথা যেহেতু আসছে, আমি আর বহির্বিশ্বের কথা গেলাম না, ওরা বলবে। সেটা হচ্ছে বাংলাদেশে পরিকল্পনা করা হয়, কাগজে কলমে বিরাট পরিকল্পনা করা হয়। তো আমি এটাকে এইভাবে বলি যে দেয়ালে লেখা আছে, দেয়ালে পোস্টার লাগাইবেন না। আমি যদি নার উপর হাত দিয়ে আপনার সাথে কথা বলি, দেখেন কি লেখা আছে দেয়ালে, পোস্টার লাগাইবেন, পুরা জিনিসের মানে কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। সেটা কি রকম? যেরকম এই যে জ্ঞানীগুণী ব্যক্তিরা সবাই মিলে আন্তর্জাতিকভাবে চিন্তা চেতনা নিয়ে সারা বিশ্বের এক্সাম্পল নিয়ে একটি পরিকল্পনা তৈরি করলো। এই পরিকল্পনার অর্ধেক যদি করা হয়, এটা কিন্তু হিতে বিপরীত হয়। যে কথাটি ও প্রথমেই একটি খুব সুন্দর কথা বলেছে, যে একেবারে ডেভেলপমেন্ট না হওয়া ভুল ডেভেলপমেন্টের চেয়ে অনেক ভালো। একজন মূর্খকে লেখাপড়া শেখানো অনেক সহজ, আর একজন যদি অসংখ্য ইংলিশ, ভুল অঙ্ক, ভুল বাংলা যদি শিখে মুখস্থ করে ফেলে, আর সেটা সে নিয়মিত ব্যবহার করা শুরু করে, তাকে বদলানোর মতন কঠিন কাজ বোধহয় আমাদের কিছু নাই। আমাদের এখানে সবচেয়ে বড় জিনিসটা হয়েছে যে আমাদের বাঙালিরা বিশেষ করে মানুষকে তৈরি করার জন্য কখনো কাজ করে নাই। অর্থাৎ কারো না কারো অধীনে আমরা কাজ করে গেছি, অর্থাৎ অন্যের নির্দেশে আমরা নিয়মিত পরিচালিত হয়েছে। স্বাধীনতা আমাদের চোখের সামনে একটি স্বপ্নের দুয়ার খুলে দিয়েছে, কিন্তু এই স্বপ্নের দুয়ারকে সঠিকভাবে কাজ লাগাতে হলে যাদের হাতে এই স্বপ্নের দুয়ারের চাবিটি রয়েছে তাদেরকে প্রপার মানুষ খুঁজে বের করতে হবে। যেরকম আমি প্রায়ই একটি এক্সাম্পল দিই, আকবর বিকান্দা
আকবর দ্য গ্রেট 11 বছর বয়সে, তাহলে এই 11 বছর বয়সে কি সে এত জ্ঞানীগুণী ছিল? আসলে তা না। হি ওয়াজ সারাউন্ডেড বাই 9 জুয়েলস। এখন আপনি যদি 9 জুয়েলস এর জায়গায় 9 ক্রিমিনালস দ্বারা সারাউন্ডেড হন, তাহলে কি আপনি পান্না দ্য গ্রেট কি হতে পারবেন? আমাদের এখানে এই প্রবলেমটি অহরহ আমরা দেখতে পাই, যে কাজটি যার করার কথা তাকে সেই জায়গায় না দিয়ে আমরা অন্য আরেকজনকে দিই। ইভেন আমরা সরকারি অ্যাডমিনিস্ট্রেশনে যদি আমরা দেখি যে আজকে যিনি কৃষি সেক্রেটারি, উনি কৃষির উপরে সমস্ত বক্তৃতা দিয়ে যাচ্ছেন, উনি কৃষির উপরে কিন্তু পড়াশোনা করেন নাই, যেহেতু সেক্রেটারি বলে দিচ্ছেন। কালকে সকালবেলা ওনাকে স্পোর্টসে নিয়ে গেলে দেখা যাবে যে উনি কৃষি সম্পর্কে কিছুই জানেন না, স্পোর্টসের উপরে একের পর এক কথাবার্তা বলে যাচ্ছেন, এবং ওনার চিন্তা চেতনা অনুযায়ী কৃষি বাদ দিয়ে এখন স্পোর্টসের উন্নয়ন হচ্ছে। এই যে অদ্ভুত কার্যক্রম, এটা বোধহয় পৃথিবীর কোন শিক্ষিত সমাজে হয় না, জ্ঞানীগুণী সমাজে হয় না। এখন এটার সহজ রাস্তা হচ্ছে, আমি প্রায়ই এখন বলি যে আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, প্ল্যানার্স ক্যান কাম আপ উইথ এক্সিলেন্ট ডিজাইন, এক্সিলেন্ট প্রপোজাল, বাট ইমপ্লিমেন্টেশন ফুললি লাইজ, এই যে আমি বলছি ইমপ্লিমেন্টেশন ফুললি লাইজ উইথ দ্য পলিটিশিয়ান। আজকে আমি খুশি হতাম এখানে একজন এমপি কে বসালে, এন্ড অফ দ্য ডে ইউ হ্যাভ টু ব্রিং দ্য এমপি, ওই রিলেভেন্ট পারসন আমরা চেষ্টা করেছি, আমরা আনার চেষ্টা করেছি, কিন্তু তাদের আনার ব্যবস্থা করতে যে কোনো এমপি কে নিয়ে আসলে তো আবার আপনার এই টেকনিক্যাল বিষয়গুলো তারা বুঝতে না, আমরা তখন তাদের ভাষাতেই কথা বলবো, স্পোর্টসের মতো অবস্থা হয়ে যেত। তাদেরকে তো বুঝতে হবে, আর না হলে তাদের এমপি হওয়া উচিত না। কতগুলি কাজ ইমপ্লিমেন্টেশন, এই যে আমি ছোট্ট ঢাকা নিয়ে যে কথা উঠছে, এবং এই যে ইয়ে নিয়ে যে আপনি কথা বললেন ওয়ার্কস মিনিস্ট্রি নিয়ে, এই ঢাকা শহরে এসটিপিতে বলা হয়েছে প্রথমে ফুটপাথ বানাতে হবে, রাস্তা বানাতে হবে, তারপরে ফ্লাইওভারের কথা বলা যায়। না বলে ফ্লাইওভার প্রসঙ্গে আসবে, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম আপনাকে জানতে চাচ্ছি যে হচ্ছে না কেন ঘাটতি, যেমন মোবাশ্বের হোসেন এর মধ্যে কিছু কিছু বিষয় উল্লেখ করেছেন, যোগ্য লোকদের অভাব বা টেকনিক্যাল পার্সনদের অভাব, বা নেওয়া হচ্ছে না, যোগ্য লোকদের, হ্যাঁ যোগ্য লোকদের যোগ্য জায়গায় বসানো হচ্ছে না, এটা তো অবশ্যই এটা মূল কারণ। আর কি কারণ রয়েছে যে আপনারা তো পরিকল্পনাগুলো দিচ্ছেন, জানাচ্ছেন, প্রপোজাল সরকারের কাছে আপনাদের মধ্য থেকে দেওয়া হচ্ছে, কিন্তু সমস্যাটা কোথায়? তারা কি কর্ণগোচর তাদের হচ্ছে না, নাকি জ্ঞান সীমিত, উদাসীনতা, নাকি অর্থের অভাব? কি আসলে সমস্যাটা কোথায়? আসলে পরিকল্পনাগুলো তৈরি করা হচ্ছে এবং যথোপযুক্ত ব্যক্তিবর্গ দিয়েই তৈরি করা হচ্ছে, কিন্তু কেন এটা বাস্তবায়িত হচ্ছে না সেটা হচ্ছে প্রথমে দেখতে হবে আমাদের কতটুকু সদিচ্ছা আছে এটা বাস্তবায়নের ক্ষেত্রে, আমরা কতটুকু চাচ্ছি এটা বাস্তবায়ন হোক। আমরা কি শুধু বাস্তবায়নটা আমাদের মূল উদ্দেশ্য, নাকি পরিকল্পনা তৈরি করাটা? এ যাবৎকালে আপনি দেখেন বড় বড় শহরগুলা প্রত্যেকটার একটা করে পরিকল্পনা আছে, এবং এই পরিকল্পনাটা কতটুকু উপযুক্ত সেটা আমি তখনই বুঝতে পারবেন যখন এটাকে আপনি বাস্তবায়ন করবেন, এবং বাস্তবায়ন করার ক্ষেত্রেই আপনি পরবর্তী পরিকল্পনার জন্য স্ট্র্যাটেজি ফর্মুলেট করতে পারবেন। কেননা আপনি ইমপ্লিমেন্টেশনে গেলেই বুঝতে পারবেন আপনার কোথায় কোথায় খুঁত রয়ে গেছে, এবং এগুলো আপনি কিভাবে পরবর্তী সময়ে ওভারকাম করবেন। কিন্তু এই পরিকল্পনাটা যদি আলমারির শেলফেই থাকে তাহলে এই পরিকল্পনা কখনোই পরিকল্পনা না, এটা একটা কাগজের দলিল মাত্র। তো আমাদের এই সদিচ্ছাটা আসতে হবে, এবং এটা আসলে একটা পলিসি, মানে পরিকল্পনা হচ্ছে পলিসি ডিসিশন। এটা আমাদের চিন্তা করতে হবে আমরা দেশকে কোন জায়গায় নিয়ে যেতে চাচ্ছি। এবং আপনি দেখেন প্রতিটা, এই যে আপনার এই প্রোগ্রামটা, এটা শুরু করতে আপনার একটা প্ল্যান ছিল, এইরকম আমাদের প্রতিটা কাজকর্মে একটা প্ল্যান থাকে, সেই অনুযায়ী আমরা আগাই। একটু প্ল্যানে গন্ডগোল হলে কিন্তু আমাদের সেই কাজটা নষ্ট হয়ে যায়। আর একটা দেশের শহরগুলা হচ্ছে তার উন্নতির মূল চাবিকাঠি, এখান থেকে অর্থনীতি সামনের দিকে আগায়, এখানেই আমাদের ইনকাম জেনারেট করে, এখানেই মানুষের কর্মসংস্থান হয়, এবং এখান থেকেই দেশ অনেক উন্নতির দিকে আগায়। এবং এই ক্ষেত্রগুলোতে যদি আপনার পরিকল্পনাগুলো ঠিকমতো ইমপ্লিমেন্ট না হয়, সেটা আমরা আসলে অনেক পিছিয়ে যাব। এখন অন্যান্য দেশ অনেক এগিয়ে যাচ্ছে, পরিকল্পনা অভাবিক তারা এগিয়ে যাচ্ছে, এবং অনেক শহর, আপনি কিছুক্ষণ আগে একটা প্রশ্ন করেছিলেন যে অন্যান্য দেশও কি এরকম আমাদের মতো অপরিকল্পিত কিনা। অপরিকল্পিত হতে পারে, কিন্তু সে তা থেকে ওভারকাম করা কিন্তু খুব ডিফিকাল্ট না। আপনার ট্রান্সপোর্ট প্রবলেম, অন্যান্য অনেক প্রবলেম, এবং অনেক অনুন্নত দেশও তাদের বিভিন্ন পলিসি করে তারা বিভিন্ন মানে তরিকাতে তারা এটা ওভারকাম করেছে। আমি ওভারকাম শুধু না, তারা এক্সাম্পল সেট করে সারা পৃথিবীর জন্য। কারণ এখন একটা অসুস্থ মানুষ হয়তো একজনকে সারা পৃথিবীতে খুঁজে পাওয়া গেল, তার ট্রিটমেন্ট করে যদি তাকে ভালো করা যায়, দ্যাট বিকামস দ্য এক্সাম্পল।
এই এক্সাম্পল গুলি তো এই বিশেষজ্ঞরাই আমাদের সামনে উপস্থাপন করতে পারে। এটাকে গ্রহণ করার শক্তি আমাদের থাকতে হবে, সদিচ্ছা থাকতে হবে, এবং এন্ড অফ দ্য ডে ওই যে সব কথার শেষ কথা, ইমপ্লিমেন্টেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আরিফুল ইসলাম, আপনার কথা শেষ করুন। যে আমি এটাই স্যারের আচ্ছা, খন্দকার আনসার হোসেন, আপনার কাছে আমার প্রশ্ন যে আমি যদি আপনার অভিজ্ঞতা আমি জানতে চাই যে আজ অবধি নিশ্চয়ই অনেক ধরনের পরামর্শ, অনেক ধরনের প্রপোজাল আপনি বা আপনারা জমা দিয়েছেন, সেটি এই সরকার হোক বা এই সরকারের আগে থেকে হোক। আমি রেশিওটা জানতে চাচ্ছি যে কি পরিমাণ প্রপোজাল বা কি পরিমাণ পরামর্শ দিয়েছেন, কতটুকু আমাদের জনপ্রতিনিধিরা অথবা যারা নীতি বাস্তবায়ন করবেন, ইমপ্লিমেন্টেশন দায়িত্বে যারা রয়েছেন, তারা কতটুকু কানে দিয়েছেন বা সদিচ্ছা প্রকাশ করেছেন? আমি রেশিওটা জানতে চাচ্ছি। সদিচ্ছার ব্যাপারটা হলো, সদিচ্ছা প্রকাশ করেছেন কিনা এটা আমরা যখন কাজটা জমা দিই তারপরে আমাদেরকে আর যোগাযোগ করা হয় না। আচ্ছা, এই পর্যন্ত। এটা হচ্ছে প্রথম অসুবিধা, যে আমি সরাসরি বলতে পারছি না। কিন্তু নেভারদারলেস যেটা হলো যে এই পর্যন্ত অনেক সময় আমরা যেটা বলি যে অপরিকল্পিত নগরায়ন, এই কথাটা আমরা বলছি, কিন্তু এই কথাটার দুটো ব্যঞ্জনা আছে। একটা হচ্ছে অপরিকল্পিত নগরায়ন কি এজন্য যে আমরা পরিকল্পনা করিনি, আর একটা হচ্ছে অপরিকল্পিত নগরায়ন যেহেতু পরিকল্পনা ফলো করিনি। দুটো ব্যঞ্জনা। আমরা কোনটার মধ্যে আছি? আমরা ফলো করিনির মধ্যে আছি। তার কারণ এই পর্যন্ত আমরা যে কটা পরিকল্পনা দিয়েছি, আমরা আমাদের স্টাডিতে আমরা দেখেছি, আমাদের আগেও দেওয়া হয়েছে, ইভেন 1917 সালেও কিন্তু এখানকার জন্য প্ল্যান হয়েছে। এখন ওই ভদ্রলোক আমাদেরকে, প্যাট্রিক গেডেস, আমরা অনেকেই তার নাম জানি, উনি আমাদেরকে একটা পরামর্শ দিয়েছিলেন এবং উনি দেখে বলেছিলেন এটা ঢাকাটাকে ভেনিস হিসেবে ডেভেলপ করা সম্ভব, ওই খালগুলোর কথা শুনে। খাল এবং নদী। এখন কত আগের কথা বলছি? এটা 1917 সাল, এবং আমরা তা বানাইনি। কিন্তু